নমস্কার, কেমন আছো সবাই? তোমাদের সকলকে সোমা ম্যামের ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা বিএ ফার্স্ট সেমিস্টারের ভূগোলের জিওট্যাক্টনিক অ্যান্ড জিওমরফোলজি যে বইটি আছে সেই বইয়ের একেবারে প্রথম অধ্যায়, অর্থাৎ দেখো ভূতাত্ত্বিক ইতিহাস ও শিলার বয়স নির্ণয়, জিওলজিক্যাল হিস্ট্রি অ্যান্ড ডেটিং অফ রকস, এখান থেকে যেসব প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের দেখো কোশ্চেন কি রয়েছে না, শিলার বয়স নির্ণয় পদ্ধতি আলোচনা করো। তাহলে এ প্রসঙ্গে প্রথমেই আমরা একটু জেনে নিই যে কি বলতে চেয়েছে, এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তুটা কি সেটা আমাদেরকে আগে অনুধাবন করে নিতে হবে। তাহলে দেখো তোমাদের বইয়ে একেবারে প্রথম যে পেজটা, অর্থাৎ 1 নম্বর পেজে এর ভূমিকাটি বেশ সুন্দরভাবে লেখা আছে। কি লেখা আছে না, প্রতিটি ভূমিরূপের বর্তমান বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা যে ভূমিরূপগুলো এখন দেখতে পাচ্ছি সেই ভূমিরূপের যে বর্তমান যে বৈশিষ্ট্যটা, যেটা আমরা এখন চোখের সামনে যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি, সেটা কি হয়েছে না যুগ যুগ ধরে তার ঐতিহাসিক বিবর্তনের উপর নির্ভর করে, অর্থাৎ যুগ যুগ ধরে সেটা পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের রূপটাই আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। যদিও পৃথিবীর বেশিরভাগ ভূমিরূপ বয়সে নবীন, তাহলে কি বলেছে না, যদিও বেশিরভাগ যে ভূমিরূপ সেগুলো হচ্ছে বয়সে নবীন, অর্থাৎ হিমালয়ের সমসাময়িক, অর্থাৎ যখন হিমালয় তৈরি হয় সেই সময়ই নাকি আমাদের যে ভূমিরূপগুলো সেগুলো তৈরি হয়েছিল। তবুও এদের ওপর পূর্বসূরি ভূমিরূপের ছাপ লক্ষণীয়। তবুও এদের যে ভূমিরূপগুলো রয়েছে তার উপরে হচ্ছে কিছু পুরনো ছাপ আমরা দেখতে পাই। তাই ভূতাত্ত্বিক ইতিহাস ও তৎকালীন প্রধান প্রধান ঘটনা যা ভূমিরূপের উপর প্রভাব ফেলেছিল তা জানা অত্যন্ত জরুরি। তাই কি বলছে না, যেসব ঘটনাগুলো রয়েছে, অর্থাৎ যেসব ইতিহাসগুলো তৎকালীন প্রধান প্রধান ঘটনা যা ভূমিরূপের যে উপর একটা প্রভাব ফেলেছিল সেটা আমাদেরকে জানতে হবে। আর জানতে গেলে আমাদের যে এই চ্যাপ্টারটি, অর্থাৎ ভূতাত্ত্বিক ইতিহাস ও শিলার বয়স নির্ণয় যে চ্যাপ্টারটা আছে সেটা আমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে। তাহলে এক্ষেত্রে প্রথমে তোমাদেরকে যে প্রশ্নটি সম্বন্ধে আলোচনা করব এবং ভালোভাবে বুঝিয়ে দেব সেটা হচ্ছে শিলার বয়স নির্ণয় পদ্ধতি। শিলার বয়স নির্ণয় পদ্ধতি আলোচনা করো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এই প্রসঙ্গে বিজ্ঞানীরা কি কি বলেছেন এবং কিভাবে শিলার বয়সটা নির্ণয় করা যায় সেটাই আজকে আমরা আলোচনা করছি। দেখো এই প্রসঙ্গে ভেরেনিয়াস কি বলেন না, তার যে ছাত্রছাত্রী ছিল তাদেরকে উপদেশ দিয়েছিলেন যে পৃথিবীতে কোনো পদার্থ, অর্থাৎ পৃথিবীতে যে কোনো পদার্থ এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা সঠিক জ্ঞান লাভ করতে চাই, তাহলে পদার্থটি কখন সৃষ্টি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে সেটার আগে ইতিহাসটা আমাদের জানা জরুরি, অর্থাৎ অত্যাবশ্যক। আগে ইতিহাসটা জানতে হবে, তাহলেই আমরা তার যে বৈশিষ্ট্য কিভাবে সে তৈরি হলো সেটা আমরা ভালোভাবে জানতে পারবো। এই ব্যাপারে দুটি বিষয়ের উপরে তিনি গুরুত্ব দিয়েছেন। কি কি দুটি বিষয় না, দেখো একটা আছে পদার্থটির বয়স কত, অর্থাৎ যে পদার্থর আমরা বৈশিষ্ট্য নির্ধারণ করতে চাই সেই পদার্থটি কখন সৃষ্টি হয়েছে, তাহলে কি বলেছে না পদার্থটির বয়স কত। আর কি বলেছেন না, সেই বয়স কিভাবে নির্ধারণ করা যাবে। হ্যাঁ, আমি তো বলতেই পারি যে তোমার বয়স কত, ও আমাকে অ্যান্সার দিল আমার 20, তাহলে আমি কিভাবে বুঝবো, তার জন্য তো আমার তার বয়সটা নির্ধারণ করতে হবে। তাহলে বেরেনিয়াস এটাই বলেন না, যে কোনো পদার্থের যদি আমরা বয়স নির্ণয় করতে চাই তাহলে সেই পদার্থটি বয়সটা নির্ধারণ করা আমাদের অত্যাবশ্যক। দেখো তোমাদের বইয়ে লেখা আছে ভূপৃষ্ঠে প্রাপ্ত পদার্থের মধ্যেকার উপাদানগুলি বিভিন্ন রকম পরিবর্তনের হার বিশ্লেষণ করে পদার্থের বয়স নির্ণয় করা যায়। অর্থাৎ পদার্থের মধ্যে বিভিন্ন উপাদান থাকে, সেই উপাদানগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলেই সেই পদার্থের বয়সটা আমরা কি করতে পারবো না নির্ধারণ করতে পারবো। কোনো কোনো পরিবর্তনের হার ভীষণ ধীর গতি সম্পন্ন, তাহলে কোনো কোনো পদার্থের যে পরিবর্তনের হারটা সেটা হচ্ছে কি ভীষণ ধীর গতি সম্পন্ন। আর কি বলেছে না,
কোনো কোনো পদার্থের যে পরিবর্তনের হার সেটা হচ্ছে কোটি কোটি বছর ধরে কি হয় না চলতে থাকে। এই জন্যই এত দীর্ঘ সময়ব্যাপী পরিবর্তনের উপর ভিত্তি করেই পৃথিবী বা পৃথিবী পৃষ্ঠে প্রাপ্ত পদার্থের একেবারে নিখুঁত যে বয়স সেটা নির্ধারণ করা কিন্তু এখনো সম্ভব হয়নি। দেখো, ভূতত্ত্বে দুটি শাখা রয়েছে, একটা হচ্ছে স্ট্র্যাটিগ্রাফি আর একটা হচ্ছে প্যালিওঅন্টোলজি। এই দুটি শাখাতে পৃথিবীর বা কোনো একটা পদার্থের বয়স নির্ণয় সম্পর্কে প্রতিনিয়ত গবেষণা করে চলেছে। তাহলে দেখো, তোমাদের বই লেখা আছে যে ভূপৃষ্ঠে প্রাপ্ত শিলার বিশ্লেষণের মাধ্যমে এর বয়স সম্পর্কে পুরো তথ্য উদ্ঘাটনে সদা ব্যস্ত। তাহলে কারা ব্যস্ত রয়েছে? একটা হচ্ছে স্ট্র্যাটিগ্রাফি আর একটা হচ্ছে প্যালিওঅন্টোলজি। এই যে দুটো শাখা, কার শাখা না ভূতত্ত্বের শাখা, এরা হচ্ছে পৃথিবীতে প্রাপ্ত যে কোনো শিলার বয়স নির্ধারণের জন্য সদা ব্যস্ত রয়েছে। স্ট্র্যাটিগ্রাফি বিদ্যায় কি বলা হয় না স্তরীভূত পাললিক শিলার স্তরক্রম, উপাদান, গ্রথন, গঠন প্রভৃতি অনুশীলনের দ্বারা আপেক্ষিক বয়স নির্ধারণ করা হয়। তাহলে স্ট্র্যাটিগ্রাফি বিদ্যায় কি করা হয়েছে না পাললিক শিলা, আমরা সবাই জানি শিলা হচ্ছে তিন প্রকার, আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা আর পাললিক শিলা। তাহলে এই পাললিক শিলার যে স্তরক্রম, অর্থাৎ পাললিক শিলা হচ্ছে ধাপে ধাপে কি হয় না সজ্জিত হয়, ধাপে ধাপে সে তার গঠনটা তৈরি করে। তাহলে সেই স্তরক্রম এবং তার মধ্যে যে উপাদান আছে এবং তার গঠন কি সেই প্রভৃতি অনুশীলনের দ্বারাই হচ্ছে আপেক্ষিক বয়স নির্ধারণ করা হয়। আর এইদিকে কি হচ্ছে প্যালিওঅন্টোলজি কি বলছে না পাললিক শিলাস্তরের মধ্যে সংরক্ষিত ও প্রস্তরীভূত উদ্ভিদ বা জীব দেহাবশেষ বা জীবাশ্ম পর্যালোচনা করে। তাহলে আমরা সবাই জানি কোন শিলাতে জীবাশ্ম দেখা যায়? পাললিক শিলাতে। তাহলে পাললিক শিলাতে সেই জীবাশ্মের উপর ভিত্তি করেই কি হচ্ছে না শিলার যে প্রকৃত বয়স সেটা নির্ধারণ করে কে না প্যালিওঅন্টোলজি। তাহলে যেসব পদ্ধতির দ্বারা পৃথিবীর বয়স নির্ণয় করা হয় তার মধ্যে দেখো কি আছে, তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতির দ্বারা পৃথিবীর বয়স নির্ধারণ পদ্ধতি, অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতির উপরেই হচ্ছে পৃথিবীর বয়স নির্ধারণ করা যায়। সেটা হচ্ছে কি দেখো 1896 সালে ফরাসি বিজ্ঞানী হেনরি বেকারেল ইউরেনিয়াম খনির তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তারপরে দেখো 1903 সালে হেনরি বেকারেল, মেরি কুরি এবং পেরি কুরি একত্রে নোবেল পুরস্কার পান। এরা আবিষ্কার করেন যে পৃথিবী পৃষ্ঠে এমন কিছু পদার্থ আছে যারা স্বতঃস্ফূর্তভাবে কি করছে না তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে অবক্ষয়িত হয় এবং নতুন এক পদার্থে রূপান্তরিত হয়, যাকে কি বলা হচ্ছে জাত পদার্থ বা অপত্য পদার্থ বা ডটার এলিমেন্ট। তাহলে দেখো একটু ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিই। দেখো কি বলেছে তারা না ভূপৃষ্ঠে এমন কিছু পদার্থ আছে, ভূপৃষ্ঠে তাহলে অনেক ধরনের পদার্থ আমরা দেখতে পাই, সেগুলিকে নিয়েই তারা আলোচনা করেছেন না ভূপৃষ্ঠে এমন কিছু পদার্থ আছে যারা স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই কি করছে না তেজস্ক্রিয় বিকিরণ করছে, তার মাধ্যমে কি হচ্ছে অবক্ষয়িত হয়ে যাচ্ছে। অবক্ষয়িত হচ্ছে মানে তাদের যে রূপটা, যে আগের যে রূপটা ছিল সেটাকে পরিবর্তন করছে এবং কি হচ্ছে নতুন এক পদার্থে রূপান্তরিত হয়, যাকে জাত পদার্থ বা অপত্য পদার্থ বা ডটার এলিমেন্ট বলে। দেখো কার্বন 14 যদি বলা হয় জাত পদার্থ বা অপত্য পদার্থ কি, তখন আমরা বলতে পারি যে নাইট্রোজেন 14। কার্বন 14 জাত পদার্থ বা অপত্য পদার্থ হচ্ছে নাইট্রোজেন 14। তারপর দেখো কি লেখা আছে তোমাদের বইয়ে একেবারে নিচের দিকে, কোন শিলার বয়স নির্ধারণের জন্য ওই শিলার পরিমাপযোগ্য জনক তেজস্ক্রিয় পদার্থ, অর্থাৎ ওই শিলার যে শিলাটা সম্পর্কে আমরা তার বয়সটা নির্ণয় করতে চাইছি সেই শিলার কি বলছে না পরিমাপযোগ্য জনক তেজস্ক্রিয় পদার্থ এবং তার থেকে অবক্ষয়ের ফলে সৃষ্ট জাত পদার্থ থাকা জরুরি। যদি জনক তেজস্ক্রিয় পদার্থ আর জাত পদার্থ থাকে তাহলেই হচ্ছে আমরা তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতির দ্বারা পৃথিবীর বয়সটা নির্ধারণ করতে পারি। ইউরেনিয়ামে তেজস্ক্রিয় অবক্ষয়ের পদ্ধতি, কোন শিলায় অবস্থিত
মোট প্রকৃত ইউরেনিয়ামের ঠিক অর্ধেক পরিমাণ অবক্ষয়িত হতে সময় লাগে 450 কোটি বছর। কোন শিলায় প্রকৃত ইউরেনিয়ামের কত অংশ অবশিষ্ট আছে তার উপর ভিত্তি করে শিলার জন্মলগ্ন বা তার বয়স নির্ধারণ করা হয়। সাধারণত আগ্নেয় শিলায় ইউরেনিয়াম এবং থোরিয়ামের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে দেখো আগ্নেয় শিলায় কি কি কার কার উপস্থিতি দেখতে পাচ্ছি, একটা ইউরেনিয়াম আর একটা থোরিয়াম, এই দুজনের আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি। কোন শিলায়? না আগ্নেয় শিলায়। গ্রানাইট শিলায় ইউরেনিয়াম ডেটিং ভালোভাবে করা যায়। তাহলে ইউরেনিয়াম ডেটিং এর মাধ্যমে পৃথিবীর এবং পৃথিবী পৃষ্ঠের যে প্রাচীন শিলাগুলো রয়েছে তার বয়সটাও কিন্তু আমরা নির্ধারণ করতে পারি। আফ্রিকায় প্রাপ্ত পৃথিবীর সবচেয়ে প্রাচীন শিলার বয়স 300 কোটি বছর। আর উত্তর আমেরিকার কানাডিয়ান সিল্ট এলাকায় প্রাপ্ত শিলাগুলির বয়স 270 কোটি বছর। তাহলে তোমার পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসতেও পারে যে আফ্রিকায় প্রাপ্ত পৃথিবীর প্রাচীনতম শিলার বয়স কত, না 300 কোটি বছর, তখন আমাকে লিখতে হবে। বা উল্টোও আসতে পারে যে পৃথিবীতে প্রাপ্ত সবচেয়ে প্রাচীন শিলা কোথায় দেখতে পাওয়া যায়, তাহলে সেটা আমরা বলতে পারবো। দেখো তারপরে কি লেখা আছে, না পৃথিবীর বয়স 450 কোটি বছর ধরা হলেও পৃথিবী পৃষ্ঠে কোনো শিলার বয়স 300 কোটি বছরের খুব বেশি নয়। পৃথিবী পৃষ্ঠে পতিত উল্কাপিণ্ড পরীক্ষা করে পৃথিবী পৃষ্ঠে পতিত উল্কাপিণ্ড থেকে উল্কাপিণ্ডগুলো পরীক্ষা করে দেখা গেছে কি, না 450 কোটি তাদের বয়স। সমস্ত গ্রহ, উপগ্রহ, উল্কা প্রভৃতি একসময় সৃষ্টি হয়েছে বলে ধরে নেওয়া হয়। তাহলে পৃথিবীতে যেসব গ্রহ, গ্রহাণুপুঞ্জ এবং উল্কা সবই পৃথিবীর সাথেই তৈরি হয়েছে বলে ধরে নেওয়া হয়। সেই ধারণা থেকেই বলা হয় যে পৃথিবীর বয়স 450 কোটি বছর। তাহলে আমরা এই যে ইউরেনিয়ামের তেজস্ক্রিয় অবক্ষয়ের পদ্ধতি, তার থেকে আমরা জানতে পারলাম যে পৃথিবীর বয়স 450 কোটি কেন বলা হচ্ছে, আমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার। এরপরে আমরা কার্বন ডেটিং সম্পর্কে আলোচনা করব। দেখো এরপর আমরা কার্বন ডেটিং সম্পর্কে আলোচনা করব। প্রতিটি জীবদেহে কার্বন খুব কম পরিমাণে উপস্থিত থাকে। তাহলে প্রতিটি জীবদেহে কার্বন খুবই কম পরিমাণে উপস্থিত থাকে। সূর্য থেকে আগত রশ্মির সাহায্যে নাইট্রোজেনের কেন্দ্রে একটি নিউট্রন যুক্ত হয়, আবার একটি প্রোটন কি না বেরিয়ে যায়। এইভাবে কার্বনের উৎপত্তি। তাহলে এই কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি হচ্ছে, না কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এবং সালোক সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদ দেহে যুক্ত হয় এবং ক্রমশ উদ্ভিদ ভক্ষণের মাধ্যমে ওই কার্বন প্রাণীদেহে কি সঞ্চারিত হয়। চলো এবার আসল জায়গাতে আসা যাক। না প্রাণী এবং উদ্ভিদ দেহ মৃত্যুর পর পাললিক শিলাস্তরে প্রস্তুরীভূত হয়ে কি না জীবাশ্মে পরিণত হয়। এরপর এই কার্বন ডাই অক্সাইড থেকে একটি বিটা কণা নির্গমনের দ্বারা তেজস্ক্রিয় অবক্ষয়ের ফলে পুনরায় জাত পদার্থ হিসেবে নাইট্রোজেন তৈরি হয়। তাহলে কি না প্রাণী বা উদ্ভিদ দেহ মৃত্যুর পর পাললিক শিলায় সঞ্চিত হচ্ছে এবং সেটা কি না জীবাশ্মে পরিণত হচ্ছে। এরপর এই কার্বন ডাই অক্সাইড থেকে একটি বিটা কণার নির্গমনের দ্বারাই তেজস্ক্রিয় অবক্ষয়ের ফলে পুনরায় একটা জাত পদার্থ হিসেবে নাইট্রোজেন তৈরি হয়। কোন জীবাশ্মে অবস্থিত মোট কার্বনের যদি অর্ধেক % ক্ষয়িত হতে সময় লাগে 5770 বছর সময় লাগে। একে কি বলা হচ্ছে, না অর্ধ বয়স বলা হয়। তাহলে দেখো এখানে লেখা আছে, যদি প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায় যে অর্ধ বয়স কাকে বলা হয়, তখন কি বলবে, না কোন জীবাশ্মে অবস্থিত মোট কার্বনের অর্ধেক অংশ অর্থাৎ 50% অবক্ষয়িত হতে 5770 বছর সময় লাগে। একেই শিলার অর্ধ বয়স বলা হয়। তারপরে দেখো তোমাদের বইয়ে কি লেখা আছে, আবার এর পরের অবশিষ্ট যে কার্বন সেটা যদি ক্ষয়িত হয় তাহলে তার সময় লাগবে বাকি 50%, তাহলে ক্ষয়িত হতে সেম সময় লাগবে অর্থাৎ 5770 বছরই সময় লাগবে। এইভাবে মৃত্যু লগ্নে উক্ত প্রাণীদেহে অবস্থিত কার্বন এর কত অংশ বর্তমানে অবশিষ্ট আছে
তার উপর ওই প্রাণীর মৃত্যু লগ্ন বা শিলাস্তরটির যে বয়স সেটা নির্ধারণ করা হয়। তাহলে এরপরে হচ্ছে যে তার উপর কতটা পরিমাণে কার্বন আছে তার উপরেই কিন্তু সেই শিলার বয়সটা নির্ধারণ করা হয়। কোনো জীবাশ্মের বয়স যদি 50,000-এর বেশি হয় তাহলে তাতে কার্বনের পরিমাণ এতটাই কম থাকে যে তা পরিমাপ করা যায় না। তাহলে দেখো কি বলা হচ্ছে না, এই যে 10,000-এর যদি বেশি হয় আর 50,000-এর যদি কম হয় তাহলে শিলার যে প্রকৃত বয়স সেটা কিন্তু নির্ণয় করা বা নির্ধারণ করা যায়। কোন ক্ষেত্রে না, কার্বন ডেটিং মেথডের মাধ্যমে। নেক্সট যে পদ্ধতিগুলি রয়েছে তোমাদের বইয়ে দেখো, আপেক্ষিক বয়স নির্ধারণ পদ্ধতি। এর মধ্যে কি আছে না, জীবাশ্মের ভিত্তিতে বয়স নির্ণয় পদ্ধতি, তেজস্ক্রিয়তার পদ্ধতি, উদ্ভিদের কাণ্ডের বর্ষবৃদ্ধি বা বয়স নির্ণয় পদ্ধতি, এগুলি আমি পরবর্তী যে ভিডিও সেখানে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে এখানেই ক্লাসটি শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে।